তো আজকে আমাদের ইংলিশ রাইটিংসের ক্লাস নাম্বার 5, ঠিক? তো আমরা তোমাদেরকে একটা ডেসক্রিপটিভ ইংলিশের একটা নোটস দিয়েছি, তাই না? হুম, আছে তো সবার কাছে নোটসটা? হ্যাঁ দাদা। স্যার স্যার আমি নিউ জয়েন্ট করেছি তো আমার কাছে নেই স্যার। আচ্ছা, আজকে টেন্সেরটা পেলাম আজকে। হ্যাঁ, তো ওইটা তুমি আমাকে মেসেজ করে রাখো, আমি ওটা তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে একশো স্যার, দশ ওকে। পাতার পিডিএফ যেটা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেইখানে 127টি রিপোর্ট আছে, হ্যাঁ, 50টি প্রেসিজ আছে এবং 100টি ট্রান্সলেশন আছে, ঠিক আছে? ঠিক আছে তো স্যার। আমি কিন্তু আশা করছি যে তোমরা এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছো, ঠিক? হুম, তাহলে তার সাথে এই- সাথে আমরা আমাদের এই পার্টটাকে কিন্তু পড়ছি, হ্যাঁ? হুম, রাইটিংসের ক্ষেত্রে ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, হ্যাঁ, রাইটিংসের ক্ষেত্রে দাদা ক্লজেস অ্যান্ড, এক মিনিট শোনো, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তোমরা বুঝতেই পারবা যখন লেখা শুরু করবা, যখন আমি তোমাদেরকে বাড়িতে টাস্ক দেব লেখার জন্য, তখন। আর এই যে যে রাইটিংসের ক্লাসটি হচ্ছে, এটা শুধুমাত্র কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে নয়, হ্যাঁ, আমাদের যেটা মূল উদ্দেশ্য প্রত্যেকের ডব্লিউবিসিএস, তো সেই জায়গাতেও এটা কিন্তু খুব খুব কাজে লাগবে, হ্যাঁ? সো হুম, এইটাকে কিন্তু মনোযোগ দিয়ে শেখো। আর এই ক্লজেস ফ্রেজেস সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, তাহলে কিন্তু পরে বিপদে পড়ে যাবে। আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে কমপ্লিট করব। অ্যাডজেক্টিভ ক্লজ কমপ্লিট করার পরে আমরা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, আমার কথা শেষ, এবার বলো। দাদা ওখানে আপনি যে এখানে সিরিয়াল অনুযায়ী দিয়েছেন রিপোর্ট গুলো, হ্যাঁ, সেরকম ওখানে তো ওগুলো সাজানো নেই, হ্যাঁ ভাই, তবে ওই জিনিসগুলো প্রত্যেকটাই আছে, ঠিক আছে? প্রথমে দেখো, প্রথমে ঠিক আছে। 27টি, প্রথমে 27টি দেওয়া হয়েছে হচ্ছে রিসেন্ট টপিকের ওপরে, ওকে? তারপর দেখবা যে 27-এর পর থেকে 28 নম্বর থেকে বোধহয় তোমরা সিকোয়েন্স পাবা, ঠিক আছে? ওইটাকে এখন ওইভাবে বাছাকোটা না করে আমি তো তোমাদেরকে টার্গেট বলেছিলাম, কিভাবে টার্গেট বলেছিলাম, যে 5 পেজেস ডেইলি বলেছিলাম না? 5 পেজেস ডেইলি, তাহলে 5 পেজেস ডেইলি হলে কি হবে, 21 দিনে আমাদের এটা শেষ হয়ে যাবে। আগেন তারপরে হ্যাঁ আবার আমরা এটাকে রিপিট করব, আবার রিপিট করব, হ্যাঁ, এটা এই প্রসেসে চলো, ওকে? বেশ, চলো। তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা শিখছিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজকেই আমরা আরেকটা নাম বলে থাকি কি, দ্যাট ইজ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, কারণ কথা বলা হলে না মাইকটা অফ করে রাখবে, এটা সবাই নিশ্চিত থাকো। কথা বলা শেষ হলেই মাইকটাকে অফ করতে হবে, তা নাহলে নয়েজ ক্রিয়েট হয়, ওকে? আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তো সেইখানে বেসিক আলোচনা, বেসিক নয়, বেশ কিছু কনসেপচুয়াল আলোচনা করেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কয় প্রকারের হয়। অ্যাডজেক্টিভ ক্লজ 3 প্রকারের হয়। একটাকে কি বলেছিলাম, ডিফাইনিং ক্লজ বা আইডেন্টিফাইং ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা ছিল নন নন ডিফাইনিং বা ডিফাইনিং নন আর আইডেন্টিফাইং, সিচুয়েশনাল। আর একটা ছিল হচ্ছে সিচুয়েশনাল। তো এই পার্টটার পরে আমরা যেটা শুরু করছিলাম যে কনভার্সন ফ্রম অ্যাডজেক্টিভ ফ্রেজ টু ক্লজ, তো অ্যাডজেক্টিভ ক্লজ থেকে ফ্রেজে যাব, এটা হেডিং লাগাবে। তাহলে এখন হেডিংটা লাগাও যে কনভার্সন, কনভার্সন ফ্রম অ্যাডজেক্টিভ ক্লজ টু ফ্রেজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা কনভার্সন করব, ঠিক আছে? এবার আগের দিন দেখো আমি বোধহয় পয়েন্ট করেছিলাম ফ্রেজ টু ক্লজ, ফ্রেজ টু ক্লজ করে আমাদের লাভ নেই, ক্লজ টু ফ্রেজ করতে হবে। কেন কি, ক্লজ থেকে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমাদের মুভমেন্ট কোন দিকে করতে হবে, আমাদের মুভমেন্ট করতে হবে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স। থেকে সিম্পলের দিকে, ঠিক না? তো সেই অর্থে ক্লজটাকে যখন আমি ফ্রেজে কনভার্ট করতে পারবো, তবেই তো আমি কমপ্লেক্স থেকে সিম্পলে যেতে পারবো। তাই হেডিংটাকে এভাবে লাগাও যে কনভার্সন ফ্রম অ্যাডজেক্টিভ ক্লজ টু অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে? নাও এই বিষয়টাকে আমরা একটুখানি এবার বোঝার চেষ্টা করব যে বিষয়টা কি। চলো এক্সাম্পল দিয়ে বলছি, আমি আগের দিন যেটা এক্সাম্পল রেখেছিলাম সেটাই রাখছি, যে দিস শার্ট, দিস শার্ট, এগুলোকে কিন্তু প্রত্যেকে প্রপারলি নোট করবে। দিস শার্ট which is which is
হুইচ ইজ নয়, হুইচ হুইচ হ্যাজ, হ্যাজ বলে ফেলে দাদা। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ভাই, হুইচ হ্যাজ গোল্ডেন বাটনস, হুইচ হ্যাজ গোল্ডেন বাটনস ইজ মাই ফেভারিট, ইজ মাই ফেভারিট। ওকে, হলো ইজ মাই ফেভারিট ওয়ান বা যা খুশি এরকমটা। তাহলে দিস শার্ট হুইচ হ্যাজ গোল্ডেন বাটনস ইজ মাই ফেভারিট ওয়ান। তো এইখানে তুমি দেখো অনেকক্ষণ পরে ভার্ব আসছে বলে এখানে একটা কমা দিতে পারো, যদি দিতে পারো দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দাও, কোনো অসুবিধে নেই। তাহলে এইখানে এই যে হুইচ হ্যাজ গোল্ডেন বাটনস, এই কথাটি এই শার্টটিকে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে, যার কারণে এটি হয়ে গেল কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি কি হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন এই ফ্রেজটাকে আর আমরা ফ্রেজ থাকতে দেব না, তাহলে কি করব দেখো, এটাকে আমরা এবার এটা সিম্পল সেন্টেন্সে টার্ন করে ফেলবো যে দিস শার্ট উইথ, ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না, ওটা অ্যাডজেক্টিভ ক্লোজ না। সরি এটা অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ ঠিক বলেছো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখান থেকে আমরা ফ্রেজে কনভার্ট করব। দিস শার্ট উইথ গোল্ডেন বাটনস ইজ মাই ফেভারিট ওয়ান, ইজ মাই ফেভারিট ওয়ান। ওকে, তো এইখানে খেয়াল করো যে এই যে উইথ গোল্ডেন বাটন, উইথ গোল্ডেন বাটনস, এই পার্টটা হয়ে গেল কি, এই পার্টটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই। তাহলে যেখানেই সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে সেটা ফ্রেজ, সরি ক্লজ, আর যেখানে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই সেটাকে আমরা বলছি ফ্রেজ। তাহলে দেখো উইথ গোল্ডেন বাটনস, এখানে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই, এই কথাটি শার্টটাকে মডিফাই করছে। আশা করছি বুঝতে পারছি। তাহলে এটা ছিল কি, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এখানে আরও একটা এক্সাম্পল দিই, আরও কয়েকটা এক্সাম্পল দিই, তারপরে বোঝার চেষ্টা করি। সো এই পর্যন্ত যদি নোট হয়ে যায় তাহলে মুছে দিই। হয়ে গেছে স্যার। ওকে চল দেখো আরও এক্সাম্পল দেখো। আমি বললাম যে দ্য বয় who is running, the boy who is running in the field, who is running in the field, okay, is my brother, is my brother। তার মানে দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে মেইন ক্লজ, ঠিক আছে? দ্য বয় ইজ মাই ব্রাদার এটা মেইন ক্লজ, আর এই যে হু ইজ রানিং ইন দ্য ফিল্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটি কাকে ডেসক্রাইব করছে? এই বয়টিকে ডেসক্রাইব করছে। তো অ্যাডজেক্টিভ ক্লজ যাকে ডেসক্রাইব করে তার একটা নাম আছে, কি বলো তো? অ্যাডজেক্টিভ ক্লজ যাকে অ্যান্টিসিডেন্ট। ভেরি গুড, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট বলা হয়। ভেরি গুড। তাহলে এখানে বয় অ্যান্টিসিডেন্টটাকে ডিসক্রাইব করছে। তাহলে এইখানে একটা মেইন ক্লজের পাশাপাশি একটা সাবঅর্ডিনেট ক্লজও আছে, তার মানে এটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে টার্ন করব, সিম্পল সেন্টেন্সে। তাহলে যদি এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে টার্ন করতে হয় তাহলে কি করতে হবে? হ্যালো, না না না, আমি তো পড়াচ্ছি। কত 8:30? ওই স্যারের কাছে একবার একটু ফোন করে দেখো। ফোন আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্সে টার্ন করব, অ্যাডজেক্টিভ ক্লজে এটা পসিবল হয়। এখন আমি যেটা বলতে চলেছি, আমায় বলো তো এই বয় আর এই হু, এই দুটো এক না আলাদা? সেম। সেম জিনিস। তারপর কি কোনো বি ভার্ব আছে? মানে এই আছে। না। হ্যাঁ, ওই ইজ রানিং। হ্যাঁ, হ্যাঁ, তো is ইজ একটা আছে। বি ভার্ব না? অ্যামিজার, হ্যাঁ হ্যাঁ, বি ভার্ব। তো এরকম সিচুয়েশন যখন হয় তখন এই ডাব্লিউএইচ ওয়ার্ড আর এই বি ভার্ব একযোগে ডিলিট করে দেওয়া যায়। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজে এটা পসিবল, মনে রাখবে। তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড আর ইজকে একসাথে ডিলিট করে দেওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? দ্য
boy running Boy in the field. running in the field, running in the field is my brother. খুব ভালো করে খেয়াল করবে এখানে এই যে রানিং ইন দ্য ফিল্ড এর মধ্যে কি কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আর আছে? এটাতে ছিল, কিন্তু এইখানে আর কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন খুঁজে পাচ্ছ না। অথচ এই গ্রুপ অফ ওয়ার্ডস এই বয়টাকে ডেসক্রাইব করছে। দ্য বয়, কোন বয়? রানিং ইন দ্য ফিল্ড, যে ছেলেটি মাঠে দৌড়চ্ছে। বুঝতে পারছো? এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার। হ্যাঁ, ভেরি গুড। এরকম আরও একটা এক্সাম্পল দিচ্ছি আমি। দেখো দেখো আমি বললাম যে দ্য সং, কেউ বুঝতে না পারলে আমায় বলবে, দ্য সং which was sung by my wife, okay, is very melodious, is very melodious, ওকে, খেয়াল করো এটা। তাহলে দ্য দাদা সং, হ্যাঁ বলো বলো। বলছি আগেরটাতে দ্য বয় রানিং না দ্য রানিং বয়? হ্যাঁ আমি পড়াচ্ছি, হ্যাঁ পড়িয়ে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বলো, এবার বলো কি বলছো। বলছি দাদা আগেরটাতে দ্য বয় রানিং না না হবে না, দ্য রানিং বয় হবে। না, এইখানে যদি রানিং কথাটি একটা মাত্র থাকতো তাহলে রানিংটাকে আগে নিয়ে চলে যেতাম। যেহেতু এখানে পুরো ফ্রেজটা রয়েছে তাই এটা এখানেই থেকে যাবে। বুঝতে এটা পেরেছো? সেই পার্টিসিপল না কি বলেছে? পার্টিসিপল ছিল। হ্যাঁ, এটা এখন Parti- কিচ্ছু মাথায় রাখার দরকার নেই ভাই, শুধু এইটুকুন মাথায় রাখো যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, যখন আমি আচ্ছা, আবার স্যার। ওইগুলো পড়াবো যখন, তখন ওখানে আমি কানেক্ট করে দেব, চিন্তা করো না। হ্যাঁ বলো স্যার বলো বলো। বলছি স্যার, আগের যে লাইনটা লিখলেন ওই WH ওয়ার্ড প্লাস বি ভাবটাকে একযোগে তুলে দিয়েছেন, ওটা স্রেফ ওই WH ওয়ার্ড এবং ওই যেটা বি ভাব তারপর মানে যদি হুক বি আর ভার্ব is থেকে থাকে বাদ দিয়ে তবেই। বাকি পুরোটাই লিখে দেবো, অ্যাজ ইট ইজ একদম লিখে তাই। দেবো। শোনো, অ্যাডজেক্টিভ ক্লজেই এটা পসিবল। অ্যান্টিসিডেন্টকে যে রিলেটিভ প্রোনাউন ডেসক্রাইব করছে সেই রিলেটিভ প্রোনাউনটি WH ওয়ার্ড হলে এবং তারপর যদি কোনো বি ভার্ব থাকে, দেখো ইজ একটা বি ভার্ব, তাহলে এই WH ওয়ার্ড আর এই বি ভার্বটাকে একযোগে ডিলিট করে দেওয়া যায়। ডিলিট করলেই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে চলে আসতে পারি। কারণ এটা কি ছিল? এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারছো? মানে ক্লজ থেকে ফ্রেজে কনভার্সনের কথাটাই তো শিখছি আমরা এখন। হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে যদি শুধুমাত্র এমন থাকতো, ভালো করে বোঝো যে ভাইটি প্রশ্ন করলো না, দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার। যদি ইন দ্য ফিল্ড এই কথাটুকুন যদি না থাকতো, হু ইজ রানিং শুধু থাকতো, তাহলে কি করতাম আমরা? সেন্টেন্সটিকে লিখতাম দ্য বয় রানিং ইজ মাই ব্রাদার, তখন এটা বলতাম না। তখন এই রানিং একটা মাত্র ওয়ার্ড তো, আর একটা মাত্র ওয়ার্ড হলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সিঙ্গেল ওয়ার্ড হলে। আর যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে ফ্রেজ হয়। তাহলে ফ্রেজটা গোটাটা তো উঠিয়ে নেওয়া সম্ভব নয়, একটা ওয়ার্ড হলে উঠিয়ে নেওয়া যেত। এই রানিং কথাটি যদি তখন শুধু একা একা পড়ে থাকতো তখন এটাকে এখানে বসাতাম। কেন? কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? যেহেতু এখানে রানিং কথাটি একা নেই, ইন দ্য ফিল্ডও যুক্ত আছে, তাই এটা একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ ভাই, পার্টিসিপলের দুই প্রকারের ব্যবহার আছে, এক তো অ্যাজ আ ভার্ব, অ্যাজ আ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, পার্টিসিপল ভার্ব হিসাবে এবং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, যারা দাদা হ্যাঁ বলো বলো। বলি রানিংটা কি পার্টিসিপাল ইউজ হচ্ছে এখানে? অবশ্যই রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভাই। আমি এটা ভার্ব হিসাবে তাই অনেকক্ষণ থেকে ভাবছি যে হ্যাঁ মাথায় রাখবে, শোনো আজ বলেই দিই আমি, ভালো করে খেয়াল করো। আমরা যখন পার্টিসিপলের কথা বলছি, হ্যাঁ, তো পার্টিসিপল আছে হচ্ছে দুটি। একটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটাকে আমরা বলি হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো এই পার্টিসিপলের দুই প্রকারের ব্যবহার আছে। পার্টিসিপলকে দুই প্রকার ব্যবহার করা যায়, অ্যাজ আ ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, আর অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যায়। বুঝতে পারলে কি বলেছি? এবার কথা হচ্ছে দাদা, কখন এটা ভার্ব হিসেবে ব্যবহার হবে
আর কখন এটা অ্যাডজেক্টিভে ব্যবহার হবে। মনে রাখবে পার্টিসিপেলের আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে সেটি ভার্ব হিসাবে কাজ হবে। বুঝতে পারলে? মানে এর আগেও কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, সেটা হিসেবে তখন ভার্ব হবে। আর যদি এই পার্টিসিপেলগুলোর আগে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব নেই তখন সেটা সিম্পল অ্যাডজেক্টিভের কাজ করবে। ক্লিয়ার? আরেকবার বলছি, পার্টিসিপেলগুলোর আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে তারা প্রিন্সিপাল ভার্ব হিসাবে মানে অ্যাজ আ ভার্ব হিসাবে কাজ করবে। আর যদি তাদের আগে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে তারা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। আচ্ছা চলো আমি এখানে জিনিস দুটোকে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করবা। আই ওয়াজ লিখছি কেন, I saw a boy who was running. I saw a boy who was running. খেয়াল করো এইখানে ওয়াজের পরে ওয়াজ কি একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে রানিং কথাটি বসিয়েছো, তার মানে এখানে এটি ভার্ব হিসেবে ব্যবহৃত ভার্ব হচ্ছে। হিসেবে। ঠিক। এবার আমি বললাম যে বয় আর হু যদি এক হয় এবং তারপর যদি কোনো বি ভার্ব থাকে তাহলে একযোগে এই দুটোকে ডিলিট করে দেওয়া যায়। ডিলিট করলে তুমি সিম্পল সেন্টেন্স পেয়ে যাবে, অর্থাৎ I saw a boy running. এ বয় রানিং, এই কথাটি পেয়ে যাবে। এখন কথা হলো দাদা এই রানিং কথাটি কাজ কি করছে? এই রানিং কথাটি মডিফাই করছে। কাকে মডিফাই করছে? এই বয়কে মডিফাই করছে। তাহলে বলো তো একটা সিঙ্গেল ওয়ার্ড যখন কোনো নাউনকে ডেসক্রাইব করে তখন আমরা তাকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তো অ্যাডজেক্টিভের নাউনের আগে বসার কথা, তাই এই সেন্টেন্সটাকে রিরাইট করলে আমরা ফাইনালি পেয়ে যাব যে আই স এ রানিং বয়। আই স এ রানিং বয়। তাহলে এইখানে খেয়াল করো এই রানিংয়ের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নেই। এটার আগেও ছিল না, তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? তাহলে পার্টিসিপল ভার্ব হিসাবে এবং অ্যাডজেক্টিভ হিসাবে দুটো হিসাবে ব্যবহার হয়। ওকে, ওকে। ক্লিয়ার? হ্যাঁ বুঝলাম। ওকে, হ্যাঁ ক্লিয়ার দাদা। ভেরি গুড। তাহলে এবার আসো এটা দেখো, দ্য সং হুইচ ওয়াজ সাং বাই মাই ওয়াইফ ইজ ভেরি মেলোডিয়াস। তো এইটার মধ্যে তোমরা যদি দেখো হুইচ ওয়াজ সাং বাই, ধর ভাই কি হচ্ছে আজকে, এটা স্যার? যদি দেখো, হ্যাঁ বলো বলো। স্যার এখানে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। মানে আমি আর কি লিখতে পারিনি স্যার, ওই যেটা বললেন অ্যাজ আ ভার্ব, মানে সেটা পার্টিসিপেলের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্ব রূপে কাজ করে, একটা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ আর একটা বলেছিলেন কি অ্যাডজেক্টিভ রূপে, এটা হচ্ছে যদি পার্টিসিপেলের আগে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, তাই তো? একদম একদম ঠিক আছে। দাদা দাদা এবার একটা কথা শোনো, তোমাদের গোলাপে কোথায়, আমি একটা এক্সাম্পল লিখছি। হ্যাঁ, গোলাপে কোথায় ভালো করে খেয়াল করো। আমি বললাম ইট ইজ আ রানিং ট্রেন। এইটা দেখে যদি তুমি ভাবো যে এই যে রানিং, এই যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, কিন্তু মনে রাখতে হবে এখানে ইজটি অক্সিলিয়ারি ভার্ব নয়, এখানে ইজটি মেইন ভার্ব। ওকে, আর যখন ইজ মেইন ভার্বের রূপে কাজ করে তখন তাকে কি বলা হয় বলো তো? বি ভার্ব যখন মেইন ভার্ব রূপে কাজ করে তখন তাকে কি বলে? হ্যাঁ কি বলে? এটা তো বললাম। কপুলেটিভ। ভেরি গুড। তখন সেটাকে বলা হয় কপুলেটিভ। তখন সেটাকে বলে কপুলেটিভ ভার্ব। ওকে, এখানে ইজ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নয়। আরও সব থেকে বড় কথা, এই দেখো রানিং এর আগে এ রয়েছে, এ হচ্ছে একটা আর্টিকেল। বুঝতে পারলে? এবং তারপরে যে ট্রেন রয়েছে, ট্রেনের আগে বসছে, এটা নাউনের আগে। হ্যাঁ বলো, আর কেউ কিছু বলছিলে? বলছি ওটা কিভাবে লিখবো, যে ওই যে আপনি যে হু আর ওয়াজটা কাটলেন ওটা কিভাবে লিখবো একটু বলতে? ও ওটা নোটটা? আচ্ছা, এটা হুম। নোটটা তুমি এখানে ফুট নোট যদি দিতে চাও দিয়ে রাখতে পারো যে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি কোনো বি ভার্ব থাকে তাহলে একযোগে এটাকে ডিলিট করে দেওয়া যায়। ঠিক আছে, রেস্ট অফ দ্য সেন্টেন্স তখন কনভার্ট হয়ে যাবে সিম্পল সেন্টেন্সে। ওকে, হ্যাঁ স্যার, দা- স্যার একটা দাদা কথা বলেছেন স্যার, বলো বলো তাড়াতাড়ি বলো।
হ্যাঁ স্যার, বেশি কিছু না, বলছি যে স্যার আপনি যে রাইটিং এর যেগুলো বলেছিলেন যে পিডিএফ করে পাঠাতে, স্যার আমার মোবাইলে তো স্টোরেজ হচ্ছে না, তো মানে আর কোনো অ্যাপস নেওয়া যাচ্ছে না, তো ছবি তুলে যদি পাঠিয়ে দিই করা যাবে না স্যার? ছবি তুলে আমি তো দেখতে পারবো, কিন্তু দাদা তোমার একটা কোথায় কি কথা ভুল বলবো? হলো সেটা তো আমি ইয়ে দাদা করতে পারবো না। হ্যাঁ, দাদা আচ্ছা ঠিক আছে, তুমি পাঠিও, আমি চেক করবো। হ্যাঁ বলো। এইরকম এইগুলো কোনো এক্সকিউজ যে স্টোরেজ যে কোনো একটা অ্যাপ আনস্টল করে দিলেই তো হবে? হ্যাঁ, হয়তো ওর মোবাইলে স্টোরেজ নেই, হতে পারে না। ভাই তুমি হয়তো। যেটা ভাবছো সেটা নয়, বিষয়টা এরকম নয় যে আমি কি আচ্ছা, যত মানে আমার দাদা একটা পড়ান, কোনো ঠিক গেস্টের আছে অ্যাপস ঠিক নেই, আছে, কোনো কিছু নেই, এলা কিচ্ছু পরে হবে। নেই। হ্যাঁ ও ঠিক আছে, দাদা, চলো। একটা কোয়েশ্চেন, মানে ওই আসলে আমার ফোনটা না ইট ইজ এ 16 জিবি রানিং স্টোরেজ ট্রেন মাত্র, সবাই মিলে বুঝলেন? একসঙ্গে বললে কার্ডটা আস্তে শুনবো। আস্তে আস্তে, এই ভাই বলো, যে প্রশ্ন করছিলে বলো। ইট ইজ এ রানিং ট্রেন, হ্যাঁ, ওখানে ইজটা যে মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, হ্যাঁ। এইগুলো একটু বুঝিয়ে দাও না। আচ্ছা, এটার জন্য না তাহলে আমাকে ভার্বের একটা আলাদা ক্লাস, এই ভার্বের ক্লাস তো আমি তোমাদের করিয়েছি না? মানে এই এই যে যে আজকে বোধহয় ফিফথ ক্লাস, এই 4টে 5টার মধ্যে কি করানো হয়েছে? আচ্ছা, এখন না হয়নি তো। বুঝেছি বুঝেছি, শোনো হ্যাঁ, শোনো ভাই শোনো। আমি তোমাদের টেন্স করতে করতে আমি টেন্সকে ছেড়ে দিয়ে ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে ঢুকেছি, ঠিক? শুনে রাখো, আমাকে আগে ক্লজ অ্যান্ড ফ্রেজটাকে একটু শেখাতে দাও, হ্যাঁ। তারপর গোটা ভার্বের পার্টটা, ঠিক আছে, যা আছে সব একদম জলের মতন করে ব্রেনে ঢুকিয়ে দেবো, চিন্তা করো না, ওকে? একটু টাইম দাও। তবে একটা কথা, এখন যেটা আমি শেখাচ্ছি সেটাকে ভালো করে শেখো, ওকে? চিন্তা করো না। চলো, দেখো, দ্য সং ইজ মাই, দ্য সং ইজ ভেরি মেলোডিয়াস, এইটা হচ্ছে মেইন ক্লজ। দ্য সং ইজ ভেরি মেলোডিয়াস, এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে এই মেইন ক্লজের মধ্যে হুইচ ওয়াজ সাং বাই মাই ওয়াইফ, এই কথাটার মাধ্যমে কাকে ডেসক্রাইব করা হলো? এই সংটিকে ডেসক্রাইব করা হলো। তার মানে এই পার্টটা কি হয়ে গেল না, এই পার্টটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? সে একটা নাউনকে ডেসক্রাইব করছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে? আচ্ছা, এবার আমরা একটু আগেই শিখলাম যে এই সং আর এই হুইচ এক, এবং তারপর একটা বি ভার্ব আছে। তাহলে এরকম সিচুয়েশন হলে এই হুইচকে আর এই ওয়াজকে ডিলিট করে দেওয়া যায়। তাহলে দিলেই এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে টার্ন হয়ে যায়। কি হয় তখন? দ্য সং, দ্য সং কি পড়ে আছে? সাং বাই মাই ওয়াইফ ইজ ভেরি মেলোডিয়াস। এবার খেয়াল করো, এই যে সাং বাই মাই ওয়াইফ, এখানে একাধিক ওয়ার্ড পড়ে আছে এবং এরা এই সংটিকে ডেসক্রাইব করছে, ঠিক আছে? দ্য সং, কোন সং? সাং বাই মাই ওয়াইফ, যেটা আমার স্ত্রী গেয়েছিলেন, ওকে? ইজ ভেরি মেলোডিয়াস, সেটা খুবই মেলোডিয়াস। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ থেকে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট হয়ে গেল। আশা করছি এটা আমরা সবাই বুঝতে পেরেছি বিষয়টা। হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেরি গুড। চল, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে ফ্রেজে কনভার্ট করে ফেলা যায়, এই বিষয়টা। তো আমরা যখন আমাদের রাইটিংসের মধ্যে যখন লিখব, তখন এই বিষয়গুলোকে খেয়াল রাখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, চলো তারপর আমরা যাই নেক্সট। হ্যাঁ, নেক্সটে আমরা এখন দেখব যে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য কী। একই রকম দেখতে হলে একই জিনিস নাও হতে পারে, একই রকম দেখতে হলেও একই জিনিস নাও হতে পারে, খেয়াল রাখো। তাহলে এখন আমরা কি দেখতে চলেছি? আমরা দেখতে চলেছি যে ডিফারেন্স বিটুইন নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে? নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ডিফারেন্স। চলো দেখো, আমি দুটো দুটো করে সেন্টেন্স লিখে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এটা এ নাম্বার সেন্টেন্স। আমি বললাম যে হি টোল্ড মি ওয়্যার হি লিভস। আর একটা সেন্টেন্স লিখছি, হি told me the place where he
লিভস। তাহলে হি টোল্ড মি, ভালো করে খেয়াল করবে, হি টোল্ড মি ওয়্যার হি লিভস, ঠিক? তাহলে এইখানে সে আমাকে বলেছিল, এবার বলো তো কি বলেছিল, এ বাক্য থেকে বলো, সে আমাকে বলেছিল, কি বলেছিল? সে কোথায় থাকে? ওয়্যার হি লিভস। তাহলে এটা সে টোল্ডেরই যেখানে থাকে। অবজেক্ট, তাই না? এই টোল্ডেরই অবজেক্ট এটি, তাই তো? হি টোল্ড মি হোয়াট, হি টোল্ড মি হোয়াট, ওয়্যার হি সে লিভস। Where he সে lives. কোথায় থাকে? মানে এটা শুধু অবজেক্ট নয়, এটা ডাইরেক্ট অবজেক্টও বটে, ঠিক আছে? তাহলে অবজেক্টের প্লেসে বলেছিলাম না নাউন বা প্রোনাউন ছাড়া কেউ বসতে পারে না, তাহলে এটা তো নাউনের প্লেস। তাহলে নাউনের প্লেসে যদি কোনো ক্লজ বসে তাহলে তাকে কি বলবে? নাউন ক্লজ। নাউন ক্লজ। ভেরি গুড। নিচেরটা খেয়াল করো, হি টোল্ড মি দ্য প্লেস, সে আমাকে সেই স্থানটি বলেছিল। কোন স্থান দাদা? ওয়্যার হি লিভস। এই ওয়্যার হি লিভস দেখো তো এই প্লেসটাকে ডেসক্রাইব করছে কিনা। তাহলে এই প্লেসটা ছিল একটা নাউন, আর এটাকে যখন ডেসক্রাইব করছে তাহলে এটা কি হয়ে গেল? Adjective. অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই যে হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস একই রকম, মানে এটা নাউন ক্লজ হবে তা কিন্তু নয়। একটা জায়গায় সেটি নাউন ক্লজ, আর একটা জায়গায় সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছি? আরো এক্সাম্পল দেখো, সি ডি, দুটো এক্সাম্পল লিখবো আবার, সি ডি। দেখো আমি বললাম যে আই নো why he called the police. I know why he called the police. এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স, I know the reason why he called the পুলিশ। দেখো দুই জায়গাতেই রয়েছে why he called the police, এখানেও আছে why he called the police। তো এক জায়গাতে এটি নাউন ক্লজ, এক জায়গাতে এটি অ্যাডজেক্টিভ ক্লজ। কেন হচ্ছে খেয়াল করো, আই নো হোয়াট, আমি কি জানি, আমি কি জানি। Why he called the police. তাহলে এই নো ভার্বের অবজেক্ট হিসাবে এটা ব্যবহার হচ্ছে না। তাহলে অবজেক্টের প্লেসে নাউন প্রোনাউন বসে, তাহলে এটা নাউনের প্লেস, তাহলে এটাকে কি ক্লজ বলবে? নাউন ক্লজ বলবে। আবার খেয়াল করো, আই নো দ্য রিজন, আমি কারণটি জানি। এবার এই যে জিজ্ঞেস করো কোন কারণ, আমি কারণটি জানি, মানে এই রিজনটা হচ্ছে নো এর অবজেক্ট, ঠিক তো? তাহলে রিজনটা নাউন। এবার যদি জিজ্ঞেস করি কোন কারণ জানিস তুই, কি কারণ জানিস, কি ব্যাপারটা কি, রিজনটা কি, এই রিজনকে ডেসক্রাইব করছে দেখো এই ক্লজটি। তাহলে একটা নাউনকে যখন কেউ ডেসক্রাইব করে তখন তাকে বলে অ্যাডজেক্টিভ, আর সেটি যদি কোনো ক্লজ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝেছি দুটোর মধ্যে তফাৎ, নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে তফাৎ। হ্যাঁ বুঝেছি, এবার একটু লিখতে হবে দাদা। অবশ্যই নোট করো এই জিনিসগুলোকে, প্রপার নোটটা যাতে স্যার, তোমাদের পুরো মাথায় থাকে। স্যার নাউন ক্লজকে যে ডেসক্রাইব করে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এটাই তো স্যার? হ্যাঁ, মানে নাউন ক্লজকে নয়, নাউনকে যে ডেসক্রাইব করে নাউনকে যে ডেসক্রাইব করে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ। সুন্দর, বুঝতে পেরেছি। আচ্ছা আর একটা জিনিস বলবো আমি, এটা লিখতে থাকো। ওই যে অ্যাপোজিটিভ কেস একটা দেখিয়েছিলাম না, অ্যাপোজিটিভ কেসের সাথে অ্যাডজেক্টিভ ক্লজকে গুলিয়ে ফেলার একটা তালবাহানা, সেটা তো আগের দিনও বলেছিলাম, আজকেও আর একটু বলি, তাহলে জিনিসটা একটু পাকাপোক্ত হোক, তাই না? চলো এটুকু নোট হলে বলবে কিন্তু, হ্যাঁ? দাদা, হ্যাঁ বলো। এগুলো তো মানে কমপ্লেক্স সেন্টেন্স, অবশ্যই অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ ভাই, এটাকে সিম্পল আনা যাবে? হ্যাঁ কেন যাবে না, অবশ্যই যাবে। এটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। এখন দেখাবো না ভাই। বলছি দাদা, এরকম করতে করতে কি মানে শিখে যাবো নাকি? মানে এত মানে তোমার কি সন্দেহ হচ্ছে? না, মানে আমার ভালো লাগছে আর হ্যাঁ ওই তো, মানে এরকম কি মনে হচ্ছে যে এগুলো ফালতু ফালতু শিখছিল, মনে হচ্ছে না তো? না না, মানে এইসব আরো ভালো লাগছে। এর আগেও আমি ক্লাস করেছি কিন্তু এতটা শিখতে পারিনি।
স্যার আমারও এক বক্তব্য স্যার। হ্যাঁ বলো, আর কারো কিছু মনে আছে হচ্ছে? ওকে দাদা চলো। মাঝে মাঝে হ্যালো মক দাদা। এর মতো দিলে ভালো হয়, হ্যাঁ কি সপ্তাহে কি একটা করে যদি দেওয়া হয়। মাঝে মাঝে কি? ওই সপ্তাহে একটা করে যদি মক নেওয়া হয় আর ওই ও মকটাকে যদি আরে ডিসকাস ভাই করে দেওয়া মক তো আমি দিতামই, কিন্তু তোমাদের তো আমি নোটস দিয়েছি, সেই নোটসটাকে অন্তত আমি হুম 21 দিনের সার্কেলে কমপ্লিট করতে বলেছি। কত ঠিক আছে। কিছু দেবো একসাথে। না ঠিক আছে, ওইটা দাদা মানে এইটা পড়া হয়ে যাচ্ছে, রিপোর্টটা পড়া হয়ে যাচ্ছে 2-3 পাতা, ট্রান্সলেশনটা মানে একটু টাইম লাগছে হ্যাঁ সে তো করতে। লাগবেই। মনে রেখো ট্রান্সলেশন হ্যাঁ কিন্তু একদম বাছা বাছা ট্রান্সলেশন দিয়েছি। পিএসসির এবং ডব্লিউবিপির যে ফেভারিট টপিক, সেই জায়গা থেকে কিন্তু ট্রান্সলেটগুলো দিয়েছি। হ্যাঁ পড়ে থাকো, মানে ওগুলোকে পড়ে রাখো, কমন পেয়েও যেতে পারো। বলো, হয়েছে এই পর্যন্ত নোট আর করা সবার? ট্রান্সলেশন ওখানে আমার একটা এক জায়গায় ডাউট ছিল। হ্যাঁ ওই ডাউটগুলোকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে, অথবা ছবি তুলে আমাকে পাঠাবে মার্ক করে, ঠিক আছে? চলো। ঠিক আছে। হুম হ্যাঁ সবাইকে আমি দেখা একটা দাদা অনুরোধ করি, বলছিলাম কি রিপোর্ট গুলাকে মুখস্থ করতে হবে? রিপোর্টগুলোকে না ভাই মুখস্থ নয়, রিপোর্টগুলোকে 2-3 বার পড়ে নিজে লিখতে হবে, বুঝেছো? এবার সেটা যে আমার হুবহু ওই ভাষা হওয়া চাই দরকার নেই তো। এই রিপোর্টগুলো দেওয়া হয়েছে এই জন্যই যে এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে রিপোর্ট মানে এর বিষয়বস্তুটা কি। ঠিক, যে কোনো একটা রিপোর্টকে তুমি যখন 2বার পড়বে তখন তার সেন্সটা তো তুমি পেয়ে গেলে, বিষয়বস্তু কি আছে ওর মধ্যে বুঝে গেলে। এবার সেটাকেই নিজের ভাষায় লিখতে হবে। মুখস্থ করা সম্ভব নয় না, সেজন্যই তো আমরা শিখছি এই রাইটিংস। ওকে চলো, আরেকটা কথা শোনো, আমাদের এখানে প্রায় ক্লাসে আমরা 1 ঘন্টা 20 মিনিট মতন থাকি, 1 ঘন্টা 20-25 মিনিট। সো সবাইকেই বলবো এটা, যে ক্লাসে যে বিষয়টা পড়ানো হচ্ছে না ওই জায়গাতেই ফোকাস থাকতে, অন্য কথা আলোচনা হলে আমাদের টাইমটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ আচ্ছা চলো, একটা নোট। কি নোট? নোটটা হচ্ছে যে নাউন ইন অ্যাপোজিটিভ ফ্রেজ, ওকে, এর সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজকে গুলিয়ে ফেলার একটা প্রবণতা থাকে, সেই বিষয়টাকে আমি আজকে আবারও ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। ওকে খেয়াল করো, আমি এখানে দুটো সেন্টেন্স লিখব, এ অ্যান্ড বি। তাহলে এটা কিসের কিসের ডিফারেন্স হচ্ছে? অ্যাপোজিটিভ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ। অবজেক্টিভ। হ্যাঁ অ্যাপোজিটিভ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ, এই দুটোর মধ্যে খেয়াল করো। দ্য স্টেটমেন্ট that he was in the building, okay, during the theft was not correct. ওকে খেয়াল করো, আরেকটা সেন্টেন্স লিখি, দ্য স্টেটমেন্ট দ্যাট হি গেভ টু দ্য পুলিশ was not correct. এই দুটো সেন্টেন্সের মধ্যে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। দ্যাট, আরে বাবা এই কালিতে তো বোঝা যাচ্ছে না কিছু। দ্যাট হি ওয়াজ ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য থেফট, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ?
এটা Noun অবশ্যই নাউন ক্লজ। এটা অবশ্যই কি নাউন ক্লজ। এখন কথা হলো কেন দাদা নাউন ক্লজ হলো? আবার এদিকে দেখো, দ্য স্টেটমেন্ট দ্যাট হি গেভ টু দ্য পুলিশ ওয়াজ নট কারেক্ট। এখানে দ্যাট হি গেভ টু দ্য পুলিশ, ওকে, এইটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কেমন? এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। adjective. এখন কথা হলো কেন অ্যাডজেক্টিভ ক্লজ? এই জিনিসগুলোকেই বুঝতে হবে। দেখো ভাই, অ্যাপজিটিভ মানে আমি বলেছিলাম যে উপনাম, তাই না? তার মানে একটা নাম, সেই নামের জন্য আর একটা নাম, সেটাকে বলে অ্যাপজিটিভ, ঠিক? তাহলে এইখানে স্টেটমেন্টটিও যা, এই বক্তব্যটিও তাই, এমন যদি হয় তবেই সেটি নাউনকে অ্যাপজিটিভ করছে, তাই নাউন ক্লজ হচ্ছে। খেয়াল করো, দ্য স্টেটমেন্ট ওয়াজ নট কারেক্ট। কোন স্টেটমেন্ট কারেক্ট নয়? স্টেটমেন্টটা কি? যখন তুমি বলছো স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হলো এটা দ্যাট হি ওয়াজ ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য থেফট। চুরির সময় সে বিল্ডিংয়ের মধ্যে ছিল, এই স্টেটমেন্টটি সঠিক নয়। তার মানে স্টেটমেন্টও যা, এই বিষয়টাও তাই, তাই এটা নামের উপনাম, অর্থাৎ অ্যাপজিটিভ কেস, তাই এটা নাউন ক্লজ। বুঝেছি? আবার নিচেরটা খেয়াল করো, দ্য স্টেটমেন্ট দ্যাট হি গেভ টু দ্য পুলিশ ওয়াজ নট কারেক্ট। আচ্ছা, এই স্টেটমেন্টটা কি? এইটা না, না। তাহলে না স্টেটমেন্ট সম্পর্কে কি করছে ভাই? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বা এই স্টেটমেন্টটাকে মডিফাই করছে, ডেসক্রাইব করছে, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি আমরা অ্যাপজিটিভ ফ্রেজ, অ্যাপজিটিভ ইন নাউন ওইটা আর অ্যাডজেক্টিভ ক্লজটা বুঝতে পেরেছি এবার, নাকি? মানে আমি যদি বলতে চাই যে দ্য স্টেটমেন্ট ইকুয়াল টু দ্যাট হি ওয়াজ ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য থেফট, এটা সেম, ইকুয়াল, কিন্তু এইখানে কি তুমি ইকুয়াল সাইন দিতে পারবে? দ্য স্টেটমেন্ট ইকুয়াল টু দ্যাট হি গেভ টু দ্য পুলিশ দিতে না, পারবে না। এটাই আর কি ব্যাপার। তাহলে এটাকে যখন ইকুয়াল করা যাচ্ছে, তাহলে নামের পরিবর্তে আরেকটা নাম বসিয়েছো, তাহলে সেটাও তো নাউনই হবে, নামই হবে। ওকে ভাই? ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। চলো এইবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে কাকে কিভাবে মডিফাই করে, ঠিক আছে? এই বিষয়টাকে আমরা একটুখানি এবার দেখব। সো এই পর্যন্ত কি মুছে দেব? হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, চলো। তো একটা হেডিং লাগাও যেখানে আমরা, কালিটা চেঞ্জ করে নিই, একটা হেডিং লাগাও যেখানে আমরা দেখব যে মডিফিকেশন অফ ডিফারেন্ট ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। হ্যাঁ, modification of different words in a sentence। একটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্ট ওয়ার্ডসকে মডিফিকেশন কিভাবে করে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাই দেখার চেষ্টা করব এখানে আমরা। যেমন প্রথমে আমরা দেখব যে মডিফিকেশন অফ আ সাবজেক্ট, modification of a subject, একটা সাবজেক্টের মডিফিকেশন দেখব। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমি বললাম এক্সাম্পল লিখছি, দ্য স্টোরি ওকে which was false was known to all, খেয়াল করবে এই যে which was false, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ কোনটা? দ্য স্টোরি ওয়াজ নোন টু অল, গল্পটি সকলের জানা। দ্য স্টোরি ওয়াজ নোন টু অল মানে গল্পটি সকলের জানা। এবার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই যে স্টোরিটা কি? হুইচ ওয়াজ ফলস, যেটা ছিল মিথ্যা, বুঝেছো? যেটা ছিল মিথ্যা। তাহলে দ্য স্টোরি হুইচ ওয়াজ ফলস ওয়াজ নোন টু অল, এই স্টোরিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে মডিফিকেশন করছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? দাদা আরেকবার বলুন, মানে বুঝতে পারলাম না ক্লিয়ার। বলছি যে এই স্টোরিকে এটা যে মডিফিকেশন করছে, এটা বুঝতে পারছো? হুইচ ওয়াজ ফলস কথাটি, না মানে কিছু শুনতে পাইনি, কি বললেন? হ্যাঁ বলছি দ্য স্টোরি এই কথাটিকে হুইচ ওয়াজ ফলস কথাটি মডিফাই করছে কি না করছে না? হ্যাঁ করছে।
তো স্টোরি এইখানে সাবজেক্টের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট তো, হুম, তাহলে সাবজেক্টের মডিফিকেশন বলে পয়েন্ট লাগিয়েছিলে, এটাই বললাম ভাই। আচ্ছা। চলো তারপরে দেখো, একটা অবজেক্টকে মডিফিকেশন করবে অর্থাৎ কি, এটা বলার অর্থ এই যে একটা সেন্টেন্সে যেখানে যেখানে নাউন বসতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে মডিফাই করবে, এটাই। তাহলে মডিফিকেশন অফ অ্যান অবজেক্ট। এবার দেখবো একটা অবজেক্টের মডিফিকেশন কিভাবে করছে। একটা এক্সাম্পল লিখি। আমি বললাম যে আই love the girl, okay, I love the girl who does not না, who does not দিব না, who, I love the girl who resides beside the মার্কেট। খেয়াল করো, এই যে হু রিসাইডস বিসাইড দ্য মার্কেট, এটার মানে কি, যে বাজারের পাশে বাস করে, মানে বাজারের পাশে কোনো একটা জায়গায় সে থাকে, বসবাস করে, ঠিক। তাহলে এই কথাটি এই গার্লটিকে ডিসক্রাইব করলো কি না করলো না। আর এখানে আই লাভ, কাকে লাভ করি, গার্লকে, তাহলে গার্ল এখানে অবজেক্ট, আর অবজেক্টের প্লেসে নাউন বসে, তাহলে নাউনকে যে ডিসক্রাইব করছে সে হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ দাদা বুঝতে ভেরি গুড। এবার একটা কথা, আচ্ছা দাদা, এখানে কি দা ব্যবহার না করে এ ব্যবহার করা যেত? কি মনে হয়? না, তাই হবে। এখানে আমি আগের দিন তোমাদের একটা মানে নোট বাজারের লিখিয়ে পাশে তো দিয়েছিলাম না? অনেক স্যার 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 বলবো? ভাই নির্দিষ্ট করে মেয়েটাকে বোঝাই হ্যাঁ, বলো দেখি, এটা বলো। কারণ স্যার এখানে ওই যে মেয়েটিকে মানে ভালোবাসে সে তাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই জন্য সেই জায়গাতে দা হবে। হ্যাঁ, খুব ভালো বুঝেছো। আমি আগের দিন একটা নোট লিখিয়েছিলাম না, যে কোনো নাউনকে যদি অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা ডিফাইন করা হয় তবে তার আগে সর্বদা আর্টিকেল দা বসাতে হবে। তাহলে আই লাভ দ্য গার্ল, আমি মেয়েটিকে ভালোবাসি, এই মেয়েটি সম্পর্কে কোনো নলেজ কি ছিল আমাদের যদি না এই ক্লজটি ব্যবহার করতাম? বলো আমায়। না স্যার, ছিল না। তাহলে এই ক্লজটি দিয়ে এই মেয়েটিকে আমরা ডিফাইন করেছি বা না দাদা, আইডেন্টিফাই করেছি, তাই না? ছিল না মেয়েটি সম্পর্কে কোনো দল। ঠিক। তাহলে এই ক্লজটিকে বলবো ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বা আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। তো আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যে নাউনটাকে ডেসক্রাইব করা হয় তার আগে হামেশা, তার আগে সর্বদা দা বসবে। কেন? কারণ আমি যদি এই সেন্টেন্সটিকে ভেঙে লিখতাম তাহলে আমি লিখতাম আই লাভ আ গার্ল, আই লাভ আ গার্ল, এখানে কোনো ভুল ছিল না, এখানে কোনো ভুল ছিল না। কিন্তু এর সম্পর্কে যখন আমি একে যখন আমি ডিফাইন করছি ভাই, তখন মেয়েটি আর চেনা থাকলো না, অচেনা, মানে মেয়েটিকে আর অচেনা থাকলো? ডিফাইন না হয়ে স্যার। গেল, সেই কারণে এখানে না। কখনো আর্টিকেল আ বসবে না, দা বসবে। এটা মাথায় রেখো, ঠিক আছে? এরর কারেকশনের মধ্যে এসএসসিতে বারবার এই কোশ্চেন দিয়েছে, এইরকম সিম্পল একটা সেন্টেন্স দিয়ে বলেছে ভুল কোথায় বলো, আর সবাই নো এরর করে বাড়িতে চলে এসছে যে ভুল নেই কোনো। কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো ডিফাইনিং ক্লজ দ্বারা যদি কোনো নাউনকে ডিফাইন করা হয় বা আইডেন্টিফাই করা হয় তাহলে তার আগে অবশ্যই দা আর্টিকেল বসাতে হবে, অন্য কোনো আর্টিকেল চলবে না। এটা মাথায় রেখো, ওকে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম মডিফিকেশন অফ অ্যান অবজেক্ট। এবার আমরা একটা কমপ্লিমেন্টের মডিফিকেশন দেখব, ঠিক আছে? তাহলে এটা মুছে দিই। হ্যাঁ স্যার। পর্যন্ত নোট হচ্ছে, মুছে দিলাম। আচ্ছা, ওকে। তাহলে 3 নম্বর পয়েন্ট হবে আমাদের এখন, যে মডিফিকেশন অফ আ কমপ্লিমেন্ট। মডিফিকেশন অফ আ কমপ্লিমেন্ট। একটা কমপ্লিমেন্টের মডিফিকেশন হবে। দেখো একটা এক্সাম্পল লিখছি। আমি বললাম যে রাম ইজ আ ডক্টর,
এখানে বলো তো এই ডক্টরটি কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। সাবজেক্ট, কমপ্লিমেন্ট। তাই না? এটাকে বলা হয় কি কমপ্লিমেন্ট বলা হয়? সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এই স্যার ডক্টরকে ডেসক্রাইব করবে এবার, হ্যাঁ বলো। বলছি স্যার, যেটা এ ডক্টর ওইটাকে আমরা অবজেক্ট হিসেবে যদি কনসিডার না করতাম তাহলে অবজেক্ট কি করে হবে ভাই? অবজেক্ট হতে গেলে তো আমার ট্রানজিটিভ ভার্ব লাগবে না? ও এইখানে হ্যাঁ এটা হ্যাঁ কপিলেটিভ। ট্রানজিটিভ ভার্ব থাকতে হতো, কিন্তু এখানে তো এটা তো ট্রানজিটিভ ভার্ব নয়, এটা কপুলেটিভ ভার্ব। ওকে, তাহলে দেখো দ্য রাম ইজ এ ডক্টর, তাহলে এই ডক্টরকে ডেসক্রাইব করছে এবার। কি লিখতে পারি হু ডাজ নট টেক ফিজ ফ্রম পুয়ার পেশেন্ট। তাহলে যে হু ডাজ নট টেক ফিজ ফ্রম পুয়ার পেশেন্ট, এই কথাটি কাকে ডেসক্রাইব করছে? ডক্টরকে ডেসক্রাইব করছে। বোঝা গেল? তাহলে রাম ইজ এ ডক্টর হু ডাজ নট টেক ফিজ ফ্রম দ্য পুয়ার পেশেন্ট। ওকে, চলো তারপরে দেখো 4 নম্বরে আমরা দেখব যে প্রেপোজিশনের যে অবজেক্ট হয় না, সেই প্রেপোজিশনের অবজেক্টকে ডেসক্রাইব করবে। হ্যাঁ, স্যার স্যার এটা কি দা পোর পেশেন্ট? হ্যাঁ আরেকবার বলো। দা পোর পেশেন্ট স্যার? হ্যাঁ, দ্য পুয়ার পেশেন্ট, ফ্রম দ্য পুয়ার পেশেন্ট। ওকে, মডিফিকেশন কি বললাম যেন সেই সময়? মডিফিকেশন অফ প্রিপোজিশনের অফ অ্যান অবজেক্ট প্রিপোজিশন। অবজেক্ট অফ আ প্রেপোজিশন। একটা প্রেপোজিশনের অবজেক্টকে মডিফিকেশন করছে। কিভাবে? এক্সাম্পল দেখো, আমি বললাম যে ইট ডিপেন্ডস অন দ্য অফিসার। এটি অফিসারের উপরে ডিপেন্ড করছে। এখন কথা হলো, অফিসারের উপরে ডিপেন্ড করছে, অফিসার সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই, সে ঘুষ খাবে কি না খাবে না, তার জন্য একে ডেসক্রাইব করছি হু ডাজ নট টেক এনি ব্রাইব। বোঝো এবার? ঠিক আছে, তাহলে কোন অফিসারের কথা বলা হচ্ছে? হু ডাজ নট টেক এনি ব্রাইব, যে কোনো প্রকার ঘুষ নেয় না। তাহলে এই কথাটির মাধ্যমে অফিসারকে ডেসক্রাইব করছো। অফিসারটা কার প্রেপোজিশন? ডিপেন্ডসের না অনের? অনের প্রেপোজিশন, তাই না? এই অন প্রেপোজিশনের অবজেক্ট এটা অফিসার, তো তাকে ডেসক্রাইব করছে আর কি এই অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ একটা নাউন কোথায় কোথায় বসতে পারে নাউন ক্লজে আমি তোমাদের বলে দিয়েছি। এখানে জাস্ট তার এটা কয়েকটা আরেকবার আমরা এখানে দেখলাম। ওকে, দাদা এটা রিপিট করুন। হ্যাঁ বুঝতে পারলাম না ঠিক মতো। আমি বললাম যে ইট ডিপেন্ডস অন দ্য অফিসার। হ্যাঁ, এটা কার উপরে নির্ভর করে? অফিসারটির উপরে নির্ভর করে। কি অফিসার? কোন অফিসার? হু ডাজ নট টেক এনি ব্রাইব, যে অফিসার কোনো টাকা নেয় না বা ঘুষ নেয় না। ওকে, তাহলে এই কথাটি, এই ক্লজটির দ্বারা অফিসারকে ডেসক্রাইব করা হলো। অফিসারটা কার অবজেক্ট ছিল? প্রেপোজিশন অনের অবজেক্ট ছিল। বুঝেছো? ওকে, চলো এবার তোমার অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করেছি। ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, নন ডিফাইনিং বা এটাকে আইডেন্টিফাইং, নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, এই সমস্ত আমরা অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে না? চলো তাহলে এবার আমরা দেখব যে এখানে বেশ কয়েকটা বিষয় দেখো, খেয়াল করবে। এখন যেটা আমি বলতে চলেছি তোমাদের ট্রান্সলেশনের পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এখন ঘটনা হচ্ছে দাদা, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ আর তোমার নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, এই বিষয়টা কি বাংলাতে কেমন থাকবে? বাংলা কেমন বাক্য থাকলে কিভাবে করব আমরা, সেটা একটু বলে দাও। ঠিক আছে, তাহলে
খুব ইম্পর্ট্যান্ট, আমি এখানে তোমাদের দুটো সেন্টেন্স লিখে দেখাবো। একটা এক্সাম্পল আমি লিখব, এক্সাম্পল ফর ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ বাংলাতে তোমরা যখন কোনো বাক্য দেখবে সেই বাক্যটাকে তো আইডেন্টিফাই করতে হবে যে এখানে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা হয়েছে না নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা হয়েছে। সেই জন্য বাংলা বাক্যটা কেমন হয় এটা আমি তোমাদেরকে বলবো। তাহলে এইখানে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের জন্য বাংলাতে যেরকম থাকবে সেটা এরকম হবে যে আমার যে ছেলেটি আমেরিকা থাকে সে আজকে বাড়ি আসছে, এটা। আর এক্সাম্পল অফ নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ যেখানে বসাবো সেইখানে বাংলাটা কেমন থাকবে, সেখানে বাংলাটি এমন থাকবে যে আমার ছেলে ওকে যে আমেরিকা থাকে সে আজকে বাড়ি আসছে। আমাদের আগেও কিছু জানি না, পরেও কিছু জানি না, এই দুটো সেন্টেন্স পেয়েছি। তোমরা আমাকে এই দুটো সেন্টেন্সকে খুব ভালোভাবে পড়ে বলো তো এই দুটো সেন্টেন্সের মানে কি সেম বোঝাচ্ছে? আমি আবার বলছি, এটার আগেও আমরা কিছু জানি না, এর পরেও আমরা কিছু জানি না, একটু আলাদা স্যার। এই দুটো সেন্টেন্স পড়ে কি আমাদের একই রকম বোঝাচ্ছে নাকি না কিছু ডিফারেন্স আছে? কিছু আছে, যেমন ফার্স্টেরটা অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, ভেরি তার গুড, মধ্যে একটা ছেলে আমেরিকায় থাকে, আর সাবাস, সেকেন্ডেরটা একটাই ছেলেকে বোঝাচ্ছে। একদমই তাই। খেয়াল করো, আমার যে ছেলেটি আমেরিকা থাকে সে আজকে বাড়ি আসছে, এই কথাটার মানে হলো আমার অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে যে আমেরিকায় থাকে সে বাড়ি আসছে, বুঝেছো? আর নিচেরটা খেয়াল করো, আমার ছেলে যে আমেরিকা থাকে সে আজকে বাড়ি আসছে। তাহলে এইখানে এর মানে কি দাঁড়ালো? এখানে আমার যে ছেলে, আমার একটিমাত্র ছেলে, আর সেই একটিমাত্র ছেলে সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে আমার ছেলেটি এখন আমেরিকা থাকে, বুঝেছো? তার মানে এইখানে অনেকগুলো ছেলে আছে, তার মধ্য থেকে সেই ছেলেটাই বাড়ি আসছে যে আমেরিকা থাকে। আর নিচের বাক্যটিতে আমার ছেলে একটাই যে আমেরিকাতে থাকে, এক্সট্রা ইনফরমেশন। মনে করে দেখো তো, নন ডিফাইনিং বা নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমরা লিখেছিলাম না যে ইটস গিভস এক্সট্রা ইনফরমেশন, আর ডিফাইনিং অ্যাডজেক্টিভগুলো জাস্ট ডিফাইন করে, ইন্ট্রোডিউস করে আমাদের সামনে। ভেরি গুড। তাহলে এইবার এই দুটোকে আমরা ট্রান্সলেট করব। তাহলে বাংলাটা ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে এটাকে কি বলবো? মাই সান। আর একটা জিনিসও আমি এখানে সাথে সাথে বলবো, মাই সান দ্যাট অর হু। এখানে খেয়াল করবে, এইখানে আমি দ্যাট আর হু দুটোকেই ব্যবহার করছি। লিভস ইন আমেরিকা, ওকে, ইজ কামিং হোম টুডে। ওকে, তাহলে মাই সান ইজ কামিং হোম টুডে, এই যে যতটুকুন আন্ডারলাইন করছি এইটা হচ্ছে মেইন ক্লজ। অর্থাৎ মাই সান ইজ কামিং হোম টুডে, আমার ছেলে আজকে বাড়ি আসছে। আমার কোন ছেলে? দ্যাট অর হু লিভস ইন আমেরিকা, যে ছেলেটি আমেরিকাতে থাকে। বলেছিলাম না দ্যাটকে ব্যক্তির জন্য, বস্তুর জন্য, দুটোর জন্যই ব্যবহার করা যায়, আর হুকে শুধুমাত্র ব্যক্তির জন্য ব্যবহার করা যায়। তাহলে এখানে আমি দ্যাট আর হু ব্যবহার করতে পেরেছি, কারণ আমরা শিখেছিলাম যে দ্যাট শুধুমাত্র
ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কখনোই দ্যাট ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে এটাকে ট্রান্সলেট করো, মাই সান, কি বলবে, মাই সান। এই যে কমা দিচ্ছ কেন, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ যে হু লিভস ইন আমেরিকা, comma close is coming home today, ওকে, খেয়াল করো। তাহলে এইখানে তুমি পেলে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। কেন নন আইডেন্টিফাইং? কারণ মাই সান অলরেডি আইডেন্টিফাইড, সে বাড়ি আসছে, কিন্তু তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। বাংলা বাক্য দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি এটা বুঝতে পারছো। চলো আরো দুটো এক্সাম্পল ইউজ করবো, কিন্তু এইখানে না হু এর জায়গায় দ্যাট প্রয়োগ করবে না, কারণ মনে রাখবে যে দ্যাট কখনো নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হবে না ব্যক্তির জন্য। ওকে, চলো আরো কিছু এক্সাম্পল করি আমরা, নাকি? কারো মাইক অন আছে, মাইকটা অফ করো তো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এখানে স্যার আগের যেটা মানে সেন্টেন্সটা ছিল সেটাতে আপনি দ্যাট মানে দ্যাট দিয়ে করতে হবে ওটা বলেছিলেন, হ্যাঁ আর সেকেন্ড ডেটটাতে দ্যাটটা দেওয়া চলবে না, মানে যেহেতু তাকে ডাইরেক্টলি ডিফাইন করছে তাই জন্য নাকি? না, দ্যাটের প্রয়োগটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে হয় না ভাই। চলো এবার আমরা আর কিছু এক্সাম্পল দেখি। চলো আগে বাংলা লিখবো তারপরে। তাহলে প্রথমে ধরো আমরা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল লিখবো, তারপরে লিখবো হচ্ছে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের, ঠিক আছে? আচ্ছা, এইখানে বাংলা বাক্যটি এমন বললাম, যে গাড়িটি লাল রঙের সেটি আমার গাড়ি। ওকে, আর নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ হলে কি লিখতে হতো? গাড়িটি কমা যেটি লাল রঙের কমা ক্লোজ সেটি আমার, তাই না? সেটি আমার। ওকে, চলো এই দুটোকে ট্রান্সলেট করতে হবে এবার। তাহলে দেখো, যে গাড়িটি লাল রঙের সেটি আমার গাড়ি, এই বাক্যটার মাধ্যমে কি বুঝতে পারছো? যে আমার ওই অনেকগুলো আমার গাড়ি আছে, গাড়িটাকে ইন্ট্রোডিউস করছে যে Very ওটা good. লাল রং। হ্যাঁ, আমার অনেকগুলো গাড়ি আছে, তার মধ্যে যেটা লাল, মানে এখানে আমার অনেকগুলো নয়, এখানে অনেকগুলি গাড়ি আছে। মনে করো একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছে ওই যে গাড়িটি লাল রঙের সেটি আমার, তার মানে এখানে অনেকগুলো গাড়ি আছে পার্কিংয়ে, তার মধ্যে থেকে লাল রঙের যেটা সেটা আমার, তার মানে গাড়িটিকে আমি ডিফাইন করছি। আর নিচে দেখো, গাড়িটি যেটি লাল রঙের সেটি আমার, এখানে গাড়ি একটাই আছে, বাকি আমি গাড়ি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে গাড়িটা লাল রঙের। তাহলে লিখে ফেলো, লেখো। স্যার বলবো, একটা এরকম ভাবে লিখেছিলাম, হ্যাঁ বলো। চেষ্টা করেছি, হ্যাঁ বলো। যে হুইচ কার ইজ রেড কালার, দ্যাট ইজ মাই কার। The এরকম car which is red in color is my car. হ্যাঁ, ভেরি গুড। দেখো এটাকে এইভাবে লিখতে পারো, দ্য কার, সৌরভেরটা বলছি, হ্যাঁ তুমি যেটা লিখেছো কেটো না, ওটা রাখো, আলোচনা করছি। দ্য কার, এখানে দ্যাটও ইউজ করতে পারো, হুইচও ইউজ করতে পারো। কেন? কারণ এটা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে দ্যাটের প্রয়োগ করা যায়, আবার দ্যাট বস্তুর জন্য, ব্যক্তির জন্য সব জায়গায় ব্যবহার করা যায়, আর হুইচ শুধু বস্তুর জন্য করা যায়, তাই এই দুটো যে কোনো একটাকে ইউজ করতে পারো। তাহলে দ্য কার দ্যাট অর হুইচ ইজ রেড ইন
কালার ইজ মাই কার। ওকে, তাহলে মেইন ক্লজ কোনটা? দ্য কার ইজ মাই কার, গাড়িটি আমার গাড়ি। তার মাঝখানে দ্যাট ইজ রেড ইন কালার বা হুইচ ইজ রেড ইন কালার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কাকে ডেসক্রাইব করছে? এই কারকে। ওকে, তাহলে এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন অ্যাডজেক্টিভ ক্লজ? অবশ্যই ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আর নিচে গাড়িটি যেটি লাল রঙের সেটি আমার। তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা? সেম, দ্য কার কমা হুইচ ইজ, এইখানে কিন্তু দ্যাট ইউজ করব না, হুইচ ইজ রেড ইন কালার, হুইচ ইজ রেড ইন কালার কমা শেষ ইজ মাই কার। ওকে, তাহলে দ্য কার ইজ মাই কার, কোন কার? হুইচ ইজ রেড ইন কালার। ইট ইজ কি করছে? গিভস এক্সট্রা ইনফরমেশন। ওকে, হয়েছে? দাদা অ্যাকচুয়ালি এগুলো কমার তফাৎ দিয়ে তার মানে বুঝতে হবে, আর কিছুই নয়। হ্যাঁ, হয়েছে। চলো আর একটা এক্সাম্পল লাস্ট করি, তারপরে আমরা আগে যাই, ঠিক আছে? দাদা হ্যাঁ বলো। এই রেড ইন কালার, ইনটা কেন মানে রেড কালার দিলে তো হতো। এটাকে এভাবে লিখতে হয় ভাই, ঠিক আছে? তো ওটা রেড রেড কালার কালার দিলে লেখা কি যায় না, ভুল? এটাকে রেড কালার দিলে, হুম। এখানে রেড কালার দিলে এইখানে আবার একটা নাউন আনতে হবে ভাই, ঠিক আছে? রেড কালার, আচ্ছা এটাকে এভাবে লিখতে হয়, এটা ফ্রেজ। হ্যাঁ, রেড ইন মানে কালার, এটা ইন কেন দিলে? কালারের আগে কি মানে বসাতে হবে এরকম কিছু আছে? আচ্ছা ওকে, না এটাকে এভাবেই লিখবে, ভবিষ্যতে যখন লিখবে এরকম করে লিখবে। ওকে, স্যার, হ্যাঁ বলো। আপনি যে আমার সেন্টেন্সটা রাখতে বলেন ওটা ও স্যার কি আচ্ছা বললেন? আচ্ছা, এটা বলছি, দাঁড়া এক মিনিট। চলো, কি লিখেছো তুমি বলো। স্যার ভুল হয়ে গেছিল, হ্যাঁ বলো মানে বলো বলো, কি লিখেছো? মানে আমি লিখেছি হুইচ কার হ্যাঁ, ইজ রেড কালার দ্যাট ইজ মাই কার, হুইচ এরকম কার ভাবে। ইজ রেড কালার, হুম। রেড ইন কালার। তাও দাঁড়াও, আমি এইটুকুন একটু মডিফিকেশন করি, বাকি তোমারটাকে অ্যাজ ইট ইজ রাখি। রেড কালার না, লিখবে রেড ইন কালার। হ্যাঁ, তারপরে বলো হুইচ কার ইজ রেড ইন দ্যাট ইজ কালার। মাই কার, হ্যাঁ, দ্যাট দ্যাট ইজ মাই কার। ইজ মাই কার। এই তো, তোমার এই সেন্টেন্সটি একদম সঠিক হয়ে যেত এই দ্যাটটাকে বাদ দিয়ে দিলে। হুইচ ইজ রেড ইন কালার ইজ মাই কার। ওকে ভাই, এই জন্য রাখতে বলছিলাম। কেন বলো তো? ওকে কেন বলছি শোনো, ভালো করে শোনো। আমরা কমপ্লেক্স সেন্টেন্স যখন পড়েছি তখন কি বলেছি? যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে, তার সাথে মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, পড়েছিলাম না? মানে কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে আর তার সাথে একটা মিনিমাম সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এই তো পড়েছিলাম। তাহলে তুমি যদি এখানেও দ্যাট দাও তাহলে এটাও সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, আবার এটাও হুইচ দিয়ে শুরু করেছো, এটাও সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, তাহলে কি এটা একটা সেন্টেন্স হবে? বলো, হবে না। বুঝতে পারলে? তাহলে এই দ্যাটটাকে যখন আমি ক্যান্সেল করলাম তাহলে কি বিষয়টা দাঁড়ালো? এই দ্যাটটাকে যখন আমি এখান থেকে সরিয়ে দিলাম তখন তোমার সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ফলো করো। তুমি লিখলে মনে করো যে, এক মিনিট, এই পার্টটা পুরোটা সাবজেক্টের কাজ করছে, যার ভার্ব হচ্ছে এই যে ইজ। ওকে, তাহলে হুইচ কার ইজ রেড ইন কালার ইজ মাই কার, এটা একদম সঠিক বাক্য, কিন্তু এখানে দ্যাট দেওয়া এর জন্য ভুল হয়ে গেল। বুঝেছো কি না বোঝনি বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। অর্থাৎ কি, এইটা হচ্ছে মেইন ক্লজ আর এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজটা ব্যাপার আছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা তাহলে কেমন ক্লজ হলো দাদা? এটা নাউন ক্লজ হয়ে গেল, এটা নাউন ক্লজ। কিন্তু আমরা শিখছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এটা হয়ে গেল নাউন ক্লজ। কেন নাউন ক্লজ হয়ে গেল? কারণ এটা সাবজেক্টের প্লেসে বসেছে। সাবজেক্টের প্লেসে নাউন বা প্রোনাউন ছাড়া কেউ বসতেই পারে না। বুঝলে? তোমার বাক্যটা সঠিক হতো দ্যাটটাকে বাদ দিলে, কিন্তু ক্লজটি আর অ্যাডজেক্টিভ হতো না, নাউন ক্লজ হয়ে যেত। বুঝেছো? আচ্ছা ঠিক আছে। ওকে, চলো তাহলে। আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে?
আচ্ছা, তখন এটার বাংলা মানে কি হতো? যে গাড়িটা লাল রঙের সেটা আমার। ভেরি গুড, যে গাড়িটি লাল রঙের সেটা আমার, এটা হতো বাংলা মানে। চলো তারপরে, আচ্ছা এইটা না, তাহলে আমি এক কাজ করি, তোমাদেরকে আজকে আমি আজকে ক্লাসের শেষেই তোমাদেরকে আমি একটা এক্সারসাইজ দিই, এক্সারসাইজ, ঠিক আছে? ওই এক্সারসাইজের মধ্যে আমি অ্যাডভার্বিয়াল ক্লজেরও কিছু এক্সাম্পল লিখে রাখবো। যেহেতু আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটাকে কমপ্লিট করতে পারবো না, সেই কারণে অ্যাডভার্বিয়াল ক্লজেরও এক্সাম্পল আমি ওর মধ্যে রাখবো, বাট ওগুলো তোমরা করবে না। নেক্সট ডে যেদিন অ্যাডভার্বিয়াল ক্লজ পড়বো সেদিন করবে ওগুলো, ওকে? বাকি যতগুলো দেবো এক্সারসাইজ করে ফেলবে কিন্তু বাড়িতে, ঠিক আছে? বুঝতে পারলে? চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি। ঠিক আছে স্যার। আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে প্রথমে দেখছি হচ্ছে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের, আরেকটাকে দেখব হচ্ছে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের। আচ্ছা, এখানে বাংলাটা এমন লিখব যে যে ছেলেটি আমাকে ডেকেছিল, যে ছেলেটি আমাকে ডেকেছিল সে আমার ছেলে, সে আমার ছেলে, ওকে? যে ছেলেটি আমাকে ডেকেছিল সে আমার ছেলে, এটা একটা। আরেকটা, ছেলেটি ছেলেটি যে আমাকে ডেকেছিল, যে আমাকে ডেকেছিল সে আমার ছেলে, সে আমার ছেলে। চলো খেয়াল করো প্রথমটা, যে ছেলেটি আমাকে ডেকেছিল সে আমার ছেলে, কি লিখবো? কেউ বলবে না, শুধুমাত্র এই যে ইয়ে বলো। একটু আগে আমরা কারটা দেখলাম, শুভ্রটা দেখলাম না সৌরভেরটা দেখলাম? একটু আগে একটা কারেকশন করলাম না, কার করলাম ওটা? স্যার আমারটা করেছিলাম। নাম বলো তো। সৌরভ স্যার। সৌরভ। আচ্ছা, সৌরভ আর শুভ্র তোমাদের কণ্ঠস্বর দুজনের একেবারে সেম, যার কারণে আমি বুঝতে পারি না কে কখন বলছো। সৌরভ বলো, এটা কি করব? যে ছেলেটি আমাকে ডেকেছিল সে আমার ছেলে। সবার আগে লিখবো দ্য বয়, দ্যাট বা হু কল্ড মি, ভেরি গুড, দ্যাট বা হু কল্ড মি ইজ মাই সন, ইজ মাই সন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা স্যার, স্যার এখানে যে দ্যাট অথবা হু লিখলেন, যদি একটা সিম্পল একটা লিখে দিলেই তো হয়, তাহলে তো হু লিখলেই তো হয়। এই দুটোই এখানে ব্যবহার করা যায় বলে বারবার আমি দুটো লিখছি, ওকে? ও আচ্ছা, হ্যাঁ, ওকে এখানে ওকে। তোমরা এই দুটো যে কোনো একটা ইউজ করতে পারো, কারেক্ট হবে। তাহলে দ্য বয় দ্যাট কল্ড মি ইজ মাই সন, এমনটাও লিখতে পারো। দ্য বয় হু কল্ড মি ইজ মাই সন, এটাও লিখতে পারো। বুঝেছো? গেল। তাহলে এই যে দ্যাট অর হু কল্ড মি, এই কথাটি এই বয়টিকে ডিফাইন করছে যে কোন ছেলের কথা বলা হচ্ছে। আর নিচেরটা, ছেলেটি যে আমাকে ডেকেছিল সে আসলে আমার ছেলে। স্যার আসলে আমার যে অসুবিধাটা হচ্ছে কি, যে আমি পুরো বাক্যটা ধরে যেরকম ভাবে আছে আমি অ্যাজ ইট ইজ সেইভাবে করতে চেষ্টা করছিলাম, এই জন্য আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা ওই জন্যই তো রাইটিংসের ক্লাসে আছো, ওটাকে ঠিক করার জন্য। হ্যাঁ ভাই, চিন্তা করো না। চলো, যে ছেলেটি, সরি, ছেলেটি যে আমাকে ডেকেছিল সে আমার ছেলে, তাহলে কি লিখবো এখানে? এখানে এভাবে শুরু হবে, দ্য বয়। এবার কথা হলো কেন এমন করে শুরু হচ্ছে দাদা? কারণ আমরা তো একে অ্যাডজেক্টিভ করছি, তাই আমাকে আগে নাউনটাকে লিখে নিতে হবে। তাহলে দ্য বয়, কমা, হু কল্ড মি, এখানে কিন্তু দ্যাট ইউজ করব না, বারবার বলছি। দ্য বয় হু কল্ড মি, কমা, ক্লোজ, ইজ মাই সন, ইজ মাই সন, ওকে? তাহলে দ্য বয় হু কল্ড মি ইজ মাই সন, দ্য বয় দ্যাট অর হু কল্ড মি ইজ মাই সন। দেখো দুটো জায়গায় দেখো, খেয়াল করো, এগুলো কিন্তু সূক্ষ্ম পার্থক্য, একটুখানি বুঝে নিতে হবে। কোত্থেকে বুঝতে হবে, কিভাবে বুঝতে হবে? কনটেক্সট থেকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটি আমার প্যারাগ্রাফের কোথায় ইউজ করা হয়েছে, কোন কনটেক্সটে এই কথাটি ব্যবহার করা হয়েছে, এইটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে ভাই? এই জন্য আমরা এই দুটো জিনিসকে পাশাপাশি নিয়ে চলছি।
যখন আমরা রাইটিংসের মধ্যে যাব তখন আমরা এই বিষয়গুলোকে আমরা ভালো করে বুঝতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমি গোটা একটা ক্লাসে ওটাকে ফিনিশ করতে চাই, তাই আজকে আমি আর অ্যাডভার্বিয়াল ক্লজটাতে যাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে অ্যাডভার্বিয়াল ক্লজটাকে করাবো, ঠিক আছে? আজকে আমি তোমাদের ক্লাসের শেষেই আমি একটা এক্সারসাইজ শিট তৈরি করে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? প্রত্যেকে কিন্তু ওইটাকে নিজেরা ট্রান্সলেট করবে, ঠিক আছে? অ্যাজ ইট ইজ যেভাবে দেব সেভাবেই ট্রান্সলেট করবে। পরের দিন ওই পার্টটাকে নিয়েই আমি আলাদা করে আলোচনা করব একটু, ঠিক আছে? তাহলে এর মধ্যে ওইটা কি সবাই করে দাদা গ্রুপে পাঠাবো? হ্যাঁ অবশ্যই আমার গ্রুপে নয়, আমাকে পাঠাবে পার্সোনালি। আচ্ছা হ্যাঁ, বেশ। উত্তর করার পরে আমাকে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ, বাকি দেখো বাকি পিডিএফ করে একটু পাঠিও, তাহলে আমার কারেক্ট খাতাটা দেখে নিতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, গুড নাইট সবাই, খুব খুব ভালো থেকো, তোমাদের যেটা কাজ দেওয়া হয়েছে সেটা কিন্তু করতে থাকো। দাদা আর কেউ একজন গ্রুপের মধ্যে জিএস গ্রুপে বলছিলে যে ক্লাস বায়োলজির 39 নম্বর ক্লাস পাচ্ছ না, ওটা আর 2-1টা দিন অপেক্ষা করো, পেয়ে যাবে। হ্যাঁ বলো। আর দাদা ওই জিএস এর ওই নোটস গুলো যেগুলো আচ্ছা ওটা পাঠাবে হ্যাঁ, আমি তো রাত্রে বললাম। বলেছিলাম আমি রাত্রে দেখবো সব কোথায় কোথায় রয়েছে আমার কম্পিউটারে খুঁজে আমি দিয়ে দিচ্ছি। দাদা আমি তো জিএস ব্যাচে, হ্যাঁ ওইটা পেড ব্যাচ। হ্যাঁ, জিএস ব্যাচে থাকলে দেখো ভাই, আমি হচ্ছে পৃথিবীর সব থেকে কম ফিজে আমি পড়াই। জিএস ব্যাচে হ্যাঁ থাকলে পরে মান্থলি ফিস 300 টাকা অল সাবজেক্ট, ওকে? ঠিক আছে। আর ইংলিশ ব্যাচে থাকলে 200 রুপিস পে করতে হবে, এটাই। হ্যাঁ ইংলিশে তো আমি আছি। জিএস ব্যাচে দাদা যেতে গেলে আমাকে মেসেজ করবে। হ্যাঁ বলো। ঠিক আছে। দাদা আমার একটা ছিল, মানে আজকে প্র্যাকটিস করছিলাম একটা ন্যারেশন ভয়েস, হ্যাঁ ওটা আটকে যাচ্ছি, মানে বুঝতে পারছি না। 1 মিনিট দাঁড়াও, আমি তাহলে ক্লাসটা রেকর্ডটাকে অফ করে দিয়ে তারপর তোমার ওটা সলভ করছি। হ্যাঁ।